খুব বিস্ময়কর ব্যাপার একটা, সেটা হলো যে বাংলাদেশের কিছু কিছু লোক তারা কিন্তু থাকে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ইত্যাদি বিভিন্ন দেশে। ওখানে তারা ওয়েস্টার্ন স্টাইলের লাইফ লিড করে, বাট তারা কিন্তু বাংলাদেশে চায় ইসলামী শাসন। এবং এইবার জামাত ইসলাম যাতে ক্ষমতায় আসে এই জন্য তারা কিন্তু ব্যাপকভাবে তারা কিন্তু প্রচারণা চালিয়েছে। এবং তার মধ্যে এখানে এই যে একজন লোক, তার নাম কি মুস্তাফিজুর রহমান মনে হয়, নাকি মুস্তাফিজ, কর্নেল, অবসরপ্রাপ্ত, আগে সেনাবাহিনীতে চাকরি করত। তো সে কিন্তু এই আমেরিকাতেই থাকে এবং সে প্রতিনিয়ত এই গত প্রায় ১.৫ বছর ধরে জামাত ইসলাম যাতে ক্ষমতায় আসে এবং তার পিছনে যাতে এই সেনাবাহিনী যাতে সহযোগিতা করে, এর মূল লক্ষ্য ছিল কিন্তু সেটাই। এ কিন্তু অলওয়েজ সেনাবাহিনী সম্পর্কিত বক্তব্য, বিবৃতি দিত এবং কারা জামাতকে সাহায্য করছে আর কারা সাহায্য করছে না, এই ধরনের কিছু কিছু লোকজন যারা নাকি সেনাবাহিনীতে কর্মরত আছে তাদের নামটামও বলতো। কিন্তু আসল বক্তব্য হলো, দেখেন চেহারা ছবিটা আধুনিক, তাই না, আমেরিকাতে থাকে। এবং ওই যে ইলিয়াস হোসেন, তারও তো চেহারা ছবি আধুনিক, তাই না। তো অদ্ভুত ব্যাপার না যে ইলিয়াস হোসেন বা এরা আমেরিকাতে থাকে, আমেরিকান লাইফ স্টাইল তারা সেখানে এনজয় করে, বাট বাংলাদেশে চাই ইসলামী শাসন। কি অদ্ভুত ব্যাপার না। এবং এরা বাংলাদেশে যে ইসলামী শাসন চায় তার এটাই একমাত্র কারণ না যে তারা ইসলামকে খুব ভালোবাসে বা ইসলামিক লাইফ লিড করে, না, তারা আসলে প্রচণ্ড রকম সাম্প্রদায়িক এবং সেই হেতু তারা ভয়ঙ্কর রকম ভাবে ভারতকে ঘৃণা করে। এবং বস্তুত ভারতকে ট্যাকল দেওয়ার জন্যেই তাদের দরকার বাংলাদেশে একটি ইসলামী শক্তির উত্থান। এবং এই জন্যই বস্তুত তারা বাংলাদেশে জামাত ইসলাম যাতে ক্ষমতায় আসে এই জন্যে তারা প্রাণপণ চেষ্টা করে গেছে। কিন্তু যাই হোক, অবশেষে তাদের মিশন ব্যর্থ। অর্থাৎ জামাত ইসলাম কিন্তু হেরে গেছে এবং বিএনপি খালি জিতে যায়ই নাই, একেবারে ভূমিধ্বস বিজয় অর্জন করছে। তবে অতীতের যে কোনো সময়ের তুলনায় জামাত ইসলাম যে অনেক বেশি সিটে তারা জিতেছে, ৭১-৭২টা প্রায়, এবং একই সঙ্গে তাদের পক্ষে যে সমর্থনও অনেক বাড়ছে, সেটা কিন্তু উল্লেখযোগ্য। এবং এটাও কিন্তু ভয়ঙ্কর বিস্ময়কর একটা ব্যাপার। কারণ ৭১ সালে যে দেশের স্বাধীনতা, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী এবং একই সঙ্গে ৭১ সালে তাদের ভূমিকার জন্য যেহেতু কখনোই জামাত ইসলাম প্রকাশ্যে ক্ষমাও চায়নি, এরকম একটা দলের এই বাংলাদেশে আবার পুনরুত্থিত হয়ে এত জনসমর্থন পাওয়া, এটাও কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ বলেই সম্ভব। এটা পৃথিবীর অন্য কোনো দেশ হলে আমার মনে হয় না এটা সম্ভব হতো, বাট সেটাই কিন্তু বাংলাদেশে ঘটছে। অর্থাৎ আমি অন্য কথা যেটা বলতে চাচ্ছি যে যদিও দৃশ্যত বিএনপি জিতছে, কিন্তু জামাত ইসলাম আসলে হারে নাই। জামাত ইসলাম কিন্তু আসলে হারে নাই এবং তাদের যে জনসমর্থন, এটা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি যে হয়েছে সেটা লক্ষণীয়। এখন এই যারা নাকি এখন এই যে জামাত ইসলাম হেরে গেছে বলে হেরে গেছে, এর পিছনে ষড়যন্ত্র দেখতে পাচ্ছে, হ্যাঁ, তারা এখন ষড়যন্ত্র তো পাবে। তারা এখন বলবে যে এগুলা ফলাফলে ইঞ্জিনিয়ারিং হয়েছে, অমুক হয়েছে, সমুক হয়েছে, নানা রকম কিছু বলবে, যেটা নাকি বাংলাদেশে যে কোনো ইলেকশনের পরবর্তীতে একটা কমন অভিযোগ। এখন যতই অভিযোগ করুক, ফলাফল তো আর এখন আর পাল্টাবে না, ঘটনা তা তো ঘটেই গেছে, তাই না। কিন্তু আমি আসলে একটা বিষয় উল্লেখ করার জন্য এখানে এই ভিডিওটা তৈরি করা, সেটা হলো আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যে বাংলাদেশে এখন কে বা কারা ক্ষমতায় আসবে এটা নিয়ে ভারতের তেমন কোনো দুশ্চিন্তা নাই। ভারত এবং আমেরিকা উভয়ে এখন চায় যে বা যারাই ক্ষমতা আসুক, ইট ডাজন্ট ম্যাটার। এবং তাতে করে যদি জামাত ইসলামও ক্ষমতা আসে তাতেও তাদের কিছু যায় না, বিশেষ করে ভারতের। অথচ আমরা এ পর্যন্ত সর্বদাই জানতাম যে জামাত ইসলামের সম্পর্কে ভারতের কিন্তু একটা প্রচণ্ড অ্যালার্জি ছিল। ২০০১ থেকে ২০০৬ সালে যখন এই বিএনপি এবং জামাত জোটবদ্ধভাবে বাংলাদেশে ক্ষমতায় ছিল, তখন ওই সময়কার সরকার এমন কিছু কর্মকাণ্ড করে যেটা ভারতকে প্রচণ্ড রকমভাবে বিরক্ত তো করেই, একই সঙ্গে তারা কী করে, এদের প্রতি প্রচণ্ড রকম সন্দেহপরায়ণ হয়ে ওঠে। এবং ওই কারণেই কিন্তু বস্তুত আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকে ওই সুযোগে। তো সেই কী কাণ্ড করছিল এটা তো আমরা জানি।
যে উলফাদের জন্য অস্ত্র পাতি আনা হয়েছিল, সেই 10 ট্রাক অস্ত্র ধরা পড়ছিল। তারপরে এই ভারতের বিদ্রোহী গোষ্ঠীদেরকে কিন্তু বাংলাদেশ সীমান্ত অঞ্চলে ওখানে প্রশিক্ষণ এগুলো কিন্তু দেওয়া হতো তখন। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই সমস্ত কর্মকাণ্ডে যতটা না বিএনপি জড়িত ছিল, তার থেকে জড়িত ছিল কিন্তু তখন জামায়াত ইসলামের যে মন্ত্রী ছিল তারাই। এবং মতিউর রহমান নিজামী তখন কিন্তু শিল্পমন্ত্রী ছিল, এবং এই অস্ত্রপাতি আমদানির ব্যাপারে তার নাকি একটা ভালো ভূমিকা ছিল, এটাই কিন্তু পরবর্তীতে আমরা জানি। তো যখন ঘটনাটা এই, এবং তার সাথে যেহেতু বিএনপির ব্যাপক সম্পর্ক ছিল, সেহেতু এই বিএনপি এবং জামাত উভয়ের প্রতি এই ভারতের একটা অ্যালার্জেটিক দৃষ্টিভঙ্গি ছিল। কিন্তু এখন এই ইলেকশনে যেহেতু ওই আওয়ামী লীগ আসলে এখানে নিষিদ্ধ অংশই নিতে পারে নাই, তাহলে ভারতের সামনে চয়েস আর কি। আমার কাছে যেটা মনে হয়েছিল যে আমেরিকা যেহেতু চাচ্ছিল যে বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতা আসুক এবং আসলে পরে তাদের নানা রকম সুবিধা হয়, বাট ভারত অনেকভাবে চেষ্টা করছিল সেটা যাতে না হয়। আবার ওদিকে ভারত আর আমেরিকার সাথে খুব একটা চাপানুতার অবস্থা চলছিল, উত্থান পতন চলছিল, যে কারণে ভারত আসলে কী করবে না করবে এটা বুঝে উঠতে পারছিল বলে আমার কাছে মনে হয় না। এবং একটা পর্যায়ে আমার এরকমই মনে হয়েছিল যে ইটস ওকে ফাইন, জামাত ইসলাম আসুক ক্ষমতায়, ভারত এটা মেনে নেবে। এবং সেক্ষেত্রে বাংলাদেশ যদি কোনো তেড়িবেড়ি করে, যদি মৌলবাদী শাসক গোষ্ঠী বা মৌলবাদী যদি সন্ত্রাসী গোষ্ঠী এখানে তৈরি করে ভারতের এগেনস্টে লেলিয়ে টেলিয়ে দেয়, বা ভারত বিরোধী, ভারতের নিরাপত্তা বিরোধী কোনো কর্মকাণ্ড করে, তাহলে ওরা মিলিটারিলি এটা হয়তো প্রতিহত করবে। এ ধরনের হয়তো মেন্টাল একটা প্রিপারেশন ভারত নেয়। কিন্তু অবশেষে আমার যেটা এখন মনে হচ্ছে, মানে আগে আমি এইগুলো বলছিলাম যে ভারতে ওই বিএনপি আসুক বা জামাত ইসলাম আসুক, এতে কি ভারতের কোনো অসুবিধা নাই, বরং একটা পর্যায়ে আমার মনে হয়েছিল যে ভারতও চায় যে বাংলাদেশে ওই জামায়াত ক্ষমতা আসুক, তাহলে ভারত অনেক কিছু আদায় করে নিতে পারবে, দরকারে যুদ্ধে লিপ্ত হয়ে তারা তাদের যে প্রয়োজনীয় যে ব্যাপার স্যাপার এগুলো আদায় করবে। কিন্তু অবশেষে একবারে লাস্ট মোমেন্টে এসে আমার মনে হয় যে ভারত আর আমেরিকার মধ্যে একটা ঘটনা ঘটছে, একটা অদ্ভুত মিলবন্ধন হয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছে না, এখনও বাংলাদেশে ইসলামী শাসন চালু হওয়ার মতো সময় এখনও আসে নাই। এবং তার সাথে বড় কথা হচ্ছে ভারত মনে হয় একেবারে শেষ মোমেন্টে, যখন মোটামুটি ভারত আর আমেরিকার চুক্তি হয়ে গেছে না, তখন মনে হয় যে ভারত একেবারে শেষ মোমেন্টে এসে সিদ্ধান্ত চেঞ্জ করছে। তারা চিন্তা করছে যে বাংলাদেশে ইসলামী দল ক্ষমতা আসলে সেটা তাদের জন্য প্রচণ্ড রিস্কি হবে, এবং ভারতের যে অর্থনৈতিক এবং সামরিক শক্তি এখনও সেই লেভেলে যায় নাই যে পশ্চিম ফ্রন্টে যুদ্ধ করবে, আবার পূর্ব ফ্রন্টেও যুদ্ধ করবে। আমার মনে হয় যে এই জায়গায় ভারত একটা দোদুল্যমানতার মধ্যে পড়ে প্রথমে যদিও ভাবছিল একটা কিছু করবে, কিন্তু যখন দেখলো যে আমেরিকাও আর মনে হয় যে ভারতের ইচ্ছার বিরুদ্ধে যাইতে চায় না, তো তখন একেবারে লাস্ট মোমেন্টে এসে তারা মনে হয় সিদ্ধান্ত নিয়েছে ইসোকে এখন যদি বাংলাদেশে এই জামাত ইসলাম ক্ষমতায় যায় এটা তাদের জন্য অনেক রিস্কি হয়ে যায়, অতএব দরকার নাই। আমার কাছে এরকম মনে হয়েছে, মানে একেবারে লাস্ট মোমেন্টে এসে মনে হয় যে ভারত এই সিদ্ধান্তটা চেঞ্জ করছে, এবং যার কারণে বস্তুত এই বাংলাদেশের সরকার এবং সেনাবাহিনী তারা কিন্তু শক্ত পজিশন ধরে রাখছে। এবং যদিও আমরা জানি যে প্রিজাইডিং অফিসার, তার রিটার্নিং অফিসার ইত্যাদি যেটা বলা হয় আর কি, প্রচার করা হয়, এরা নাকি সিংহভাগ জামায়াত ইসলামপন্থী ছিল, বাট তারপরও ফলাফল দেখলাম যে অন্যরকম হয়ে গেল, তাই না? এবং এই যে অন্যরকম হয়ে গেল, এর পেছনে যে একটা কারসাজি আছে সেটা বুঝতে আপনাকে বিশাল বিজ্ঞানী হতে হবে না, কারণ অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, ভোটের ব্যবধান কিন্তু খুবই কম। এইটা হলে কি নির্দেশ করে? এটাই নির্দেশ করে যে এখানে কারসাজি কিছু হয়েছে, তাই না, অর্থাৎ ফলাফল ঘোষণার ক্ষেত্রে। এবং এটা ঘটেছে বস্তুত আমেরিকা এবং ভারতের মানে ইচ্ছার কারণে। ভারত আলটিমেটলি রিস্ক নিতে চায় নাই যে বাংলাদেশে একটা ইসলামী শক্তি আসবে, তারপরে তাদের অনেক রকম ধুই ঝামেলা, অনেক সহায় সম্পদ নষ্ট, বাংলাদেশের চতুর্দিকে মিলিটারি
ক্যাম্প সেট করো, কাঁটাতারের বেড়া দাও, অনেক টাকা পয়সারও ব্যাপার। কিন্তু ভারত চিন্তা করেছে আমাদের অর্থনৈতিক অবস্থা এখন ওই লেভেলে যায় না যে এইগুলো করা যেতে পারে। অর্থাৎ এই জন্যেই মনে হয় যে অবশেষে তারাও ওই জামাতের মানে যেটা আগে ভাব ছিল সেখান থেকে সরে আসছে, এটাই আমার কাছে মনে হয়।